Hello and welcome to my YouTube channel. And আজকে ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি ফর ডিমান্ড স্টার্ট করতে যাচ্ছি। একটা ওয়ান শুট ভিডিও হবে। ভিডিওটার মধ্যে সামনে কয়েকজন বসে আছে, লাস্টে আমি ভিডিওটার পর দেখাবো কয়েকজন এখানে আছে। ওদের ডিমান্ডে বেসিক্যালি আজকে একটু সাডেনলি আমাদের ট্রিগোনোমেট্রি স্টার্ট করতে হচ্ছে। তো যারা ক্লাস 10 এ আছো এন্ড ইভেন ক্লাস 11 এ আছো, তোমরা ট্রিগোনোমেট্রি ইন্ট্রোডাকশনটা যেটা ছিল, একদম ইনিশিয়াল যে ট্রিগোনোমেট্রি পার্টটা ছিল, যারা ভুলে গেছো তাদের জন্য হেল্পফুল হবে। এন্ড বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি। ম্যাথসের এমন একটা ব্রাঞ্চ যেটা বেসিক্যালি এখান থেকে স্টার্ট হয়ে যতদিন পর্যন্ত সাথে ম্যাথমেটিক্স থাকবে ততদিন পর্যন্ত সে থাকবে, ঠিক আছে? এমন কোনো ম্যাথসের পোরশন থাকবে না যেটার মধ্যে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশন হবে না ইন ফিউচার। তো খুব সুন্দর একটা জিনিস, খুব মিষ্টি একটা জিনিস এন্ড খুব ইউজফুল হবে, ভালোভাবে বুঝতে হবে। কোনো দ্যাট ওয়াজ দ্য টাইম 140 BC, অনেক আগে একজন ম্যাথমেটিশিয়ান ছিল, ভদ্রলোকের নাম ছিল হিপ্পারকাস, ঠিক আছে? যে ট্রায়াঙ্গেলস নিয়ে, মানে ত্রিভুজ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিল। এন্ড উনি একটা কিছু ইনভলভ করেছিল ম্যাথমেটিক্সে। সে বলেছিল যে যদি আমার কাছে কোনো একটা রাইট অ্যাঙ্গেল থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যাকে আমরা বাংলাতে কি বলি, সমকোণী ত্রিভুজ। এটা এমন ত্রিভুজ যার একটা কোণ কত ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি যদি হয়, তাহলে এর বাহুগুলোর সাথে সাইডগুলোর সাথে অ্যাঙ্গেলসের একটা রিলেশন বানানো যেতে পারে। এন্ড ওই রিলেশনকে, মানে অ্যাঙ্গেলের সাথে কোণের সাথে বাহুর রিলেশনকে উনি নাম দিয়েছিলেন ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? ঘটনা হলো এটার মধ্যে নতুনত্ব কি, ওনাকে সরাচ্ছি, উনি বহুত আগে এসে চলে গেছেন, ঠিক আছে? হি ইজ নাও রেস্ট ইন পিস। তো ওনার কথা বলে আর লাভ নেই, মেইন কথা বলি যেটা আমাদের দরকার। ঘটনাটা হচ্ছে যদি কোনো নরমাল ট্রায়াঙ্গেল হয়, নরমাল ট্রায়াঙ্গেল, এটার মধ্যে একটু পরে আসছি। নরমাল আমার কাছে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, তার যদি আমার কাছে অ্যাঙ্গেলস গিভেন থাকে, দুইটা অ্যাঙ্গেল যদি আমার জানা থাকে, কথা এটা আমি 30 ডিগ্রি জানি, এটা আমি ধরো 70 ডিগ্রি জানি, তাহলে আমি থার্ড অ্যাঙ্গেল বের করতে পারবো, তাই না? তার মানে অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলের রিলেশন অলরেডি আমরা জানি, কোণের সাথে কোণের রিলেশন হয়। সিমিলারলি বাহুর সাথে বাহুর রিলেশন আমরা জানি, তাই না? যে যদি সবগুলা বাহু সমান হয় তাহলে এটাকে কি বলা হয়, সবগুলা সাইড যদি সমান হয় তাহলে এটাকে কি বলা হয়? বাংলাতে বলে সমবাহু ত্রিভুজ, ইংলিশে কি বলে? সমবাহু ত্রিভুজকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। যদি দুইটা সাইড সমান হয় তখন তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, তাই না? মানে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর যদি সবগুলা বাহু সমান হয় তখন তাকে স্কেলিন বা বিষমবাহু ত্রিভুজ বলে। তো আমরা ছোটবেলা থেকে বাহুর সাথে বাহুর রিলেশন পড়ে এসেছি, কোণের সাথে কোণের রিলেশন পড়ে এসেছি, তাই না? এটা একটা এমন ব্রাঞ্চ যেটা বাহুর সাথে কোণের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেছে। কিসের মাধ্যমে? অনুপাতের মাধ্যমে। কিসের মাধ্যমে স্যার? অনুপাত। তার মানে ট্রিগোনোমেট্রি কমপ্লিটলি বেসড অন রেশিও, যাকে আমরা বাংলাতে কি বলি? অনুপাত। এখন এই অনুপাতের সম্পর্কটা বোঝার জন্য আমাদের একটু ট্রায়াঙ্গেলটাকে নাম দিতে হবে কিছু। তো সাপোজ ফর আমি এটাকে নাম দিলাম A, এটাকে নাম দিলাম B, এটাকে নাম দিলাম C। এটার মধ্যে কয়টা সূক্ষ্মকোণ আছে যদি তোকে জিজ্ঞেস করা হয়, কি বলবি? কয়টা সূক্ষ্মকোণ? দুইটা সূক্ষ্মকোণ আছে। কারণ এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এই কোণটা আর এই কোণটা দুইটা মিলে আমার আরো 90 হতে হবে। একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180। তার মধ্যে যদি একজন 90 হয়ে যায় তাহলে আর কত বাকি রইল? দ্যাট মিন্স বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণ মিলে টোটাল 90 ডিগ্রি আমার হতে হবে, তাই না? তো যদি আমার দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হয়, এটা এরকম পসিবল আছে স্যার যে এটা 20 এটা 70 মিলে 90 হলো, অথবা এটা পসিবিলিটি আছে যে এটা 30 এটা 60 মিলে 90 হলো, এরকম অনেকগুলো চান্সেস আছে। তো এই যে অ্যাঙ্গেলগুলো আমি নিচ্ছি, এগুলি সব 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে। দ্যাটস ওয়াই তাদের আমরা কি বলতে পারি? সূক্ষ্মকোণ বলতে পারি, অথবা অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে পারি। ইংলিশে যদি বলি অ্যাকিউট অ্যাঙ্গেল বলা যেতে পারে। এখন একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কোন বাহুটাকে লম্ব বলা হয়? তিনটা নাম ছিল, মনে আছে? একটাকে পারপেন্ডিকুলার বা লম্ব বলা হতো,
একটাকে বেস বা ভূমি বলা হতো, একটাকে অতিভুজ বা হাইপোটেনিয়াস বলা হতো। কোনটাকে পারপেন্ডিকুলার বা লম্ব বলা হয়? এটাকে বলা হয়, এখানে একটা রং কনসেপশন। অ্যাকচুয়ালি দ্য পারপেন্ডিকুলার এন্ড বেস এই দুইটা জিনিস ফিক্স না, এটা ডিপেন্ড করছে যে তুমি কোন সূক্ষ্ম কোণ, কোন অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে ধরে কাজ করবে। ওইখান থেকে রেশিওর কনসেপ্টের জন্ম হয়েছে, ঠিক আছে? মানে কি, সাপোজ কর যে তুই এই অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দিচ্ছি, আচ্ছা এটার নাম আমরা জানি, এটাকে কি বলা হয়? থিটা বলা হয়, ঠিক আছে? এটাকে থিটা বলা হয়। এরকম আরো অনেকগুলো গ্রিক লেটারস আছে, তাই না? আমরা ওই পলিনোমিয়ালস এর মধ্যে এগুলি পড়েছিলাম, আলফা ছিল, বিটা ছিল, গামা, ডেল্টা, আরো অনেকজন ছিল এরকম, তাই না? তো জেনারেলি অ্যাঙ্গেলস এর পার্সপেক্টিভের মধ্যে অ্যাঙ্গেলস এর দিকে আমরা থিটাটাকে বেশি প্রেফারেন্স দিয়ে থাকি। এটার কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে থিটাকে অ্যাপ্লাই করতে হবে, তুই যে কোনো কিছু ইউজ করতে পারিস। কথার কথা ধর আমি ধরলাম যে এই অ্যাঙ্গেলটাকে আমি প্রেফারেন্স দেব, এই অ্যাঙ্গেলটাকে, যে অ্যাঙ্গেলটাকে তুমি প্রেফারেন্স দেবে তার ঠিক উল্টা দিকের যে সাইডটা আছে, ঠিক উল্টা দিকের যে সাইডটা আছে সেটা হচ্ছে তোমার জন্য লম্ব বা পারপেন্ডিকুলার। এই যে উল্টা দিকে, থিটার জাস্ট উল্টা দিকে যে আছে তাকে কি বলা হচ্ছে? পারপেন্ডিকুলার বলা হচ্ছে, ঠিক আছে? বা তাকে বাংলাতে কি বলা হয়? লম্ব বলা হয়। গেল। সে যার সাথে 90 ডিগ্রি ফর্ম করছে, সে যার সাথে 90 ডিগ্রি ফর্ম করছে সে হবে কি আমরা ভূমি, বা ইংলিশে তাকে বলা হবে কি বেস, ঠিক আছে? আর যে এদিকে বাঁকা লাইনটা মানে আরেকটা লাইন যে আছে বাকি, ঠিক আছে, যার সাথে 90 ডিগ্রি কোনো লিংক নেই, অথবা তুই এরকম ভাবে বলতে পারিস যে 90 ডিগ্রির ঠিক উল্টা দিকের যে সাইডটা, থার্ড সাইডটা, সে হচ্ছে কি আমাদের হাইপোটেনিয়াস, ঠিক আছে? যাকে বাংলাতে কি বলা হয়? অতিভুজ। এখন আমাকে বল একটা কথা, লম্ব, ভূমি, অতিভুজ, পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিয়াস, এই তিনজনের মধ্যে পাইথাগোরাস একটা প্রপার্টি দিয়ে গিয়েছিল, এটা কি মনে আছে? পাইথাগোরাস একটা প্রপার্টি দিয়ে গিয়েছিল, কি ছিল প্রপার্টি? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভেরি গুড। আমাদের প্রপার্টিটা এরকম ছিল, ল স্কয়ার প্লাস ভূ স্কয়ার ইকুয়ালস টু অ স্কয়ার, ঠিক আছে? যারা আমরা বাঙালিরা আছি খুব ভালো সেটার সাথে লিংক করতে পারবে। ল মানে লম্ব, ভূ মানে ভূমি, অ মানে অতিভুজ, তো ল স্কয়ার প্লাস ভূ স্কয়ার ইকুয়ালস টু অ স্কয়ার। ইংলিশে সেটাকে আমরা মনে রাখার জন্য এরকম ভাবে মনে রাখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। a কে স্যার? এটা তো পারপেন্ডিকুলার, p হওয়ার কথা, তুমি a কেন বললে? বিকজ পারপেন্ডিকুলারের আরেকটা নাম ছিল, অনেকে এটাকে অল্টিটিউড বলে, দ্যাট ইজ নট অল্টিটিউড, দ্যাট ইজ অ্যালটিটিউড, অ্যালটিটিউড, ঠিক আছে? সো অ্যালটিটিউড পারপেন্ডিকুলারই আরেকটা নাম, বেস b দিয়ে, অ্যালটিটিউড a দিয়ে, হাইপোটেনিয়াস h দিয়ে, দ্যাটস ওয়াই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। আমি কেন এটাকে বলছি? বিকজ আমরা ট্রিগোনোমেট্রির মধ্যে যখন প্র্যাকটিক্যালি পা রাখবো তখন এই জিনিসটার ইউজ প্রচন্ড পরিমাণে হবে, বহু ইউজ হবে তার, ঠিক আছে? আর তার উপর বেস করে আমাদের কোশ্চেনসও থাকবে। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট পারফেক্ট ট্রিগোনোমেট্রি। এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? চাইলে আমরা নোট ডাউন করে নিতে পারি। তো এটা তো গেল কি আমাদের ট্রায়াঙ্গেলস এর মধ্যে, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্বন্ধে আমরা কি কি ইনফরমেশন অলরেডি জানি। এখন কথা হলো যে ট্রিগোনোমেট্রির মধ্যে স্পেশাল কি হচ্ছে। ওই যে যেটা বললাম যে ট্রিগোনোমেট্রির মধ্যে আমরা কোনো একটা অ্যাঙ্গেলকে আগে প্রেফারেন্স দেব, কোনো একটা কোণকে আগে প্রেফারেন্স দেব একটা সমকোণী ত্রিভুজের মধ্যে। এরপর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা তিনটা সাইডকে ডিসাইড করি, লম্ব, ভূমি, অতিভুজ, তাই না? পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিয়াস। তো থিটার জাস্ট উল্টা দিকে এটা আছে, এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে? সে যার সাথে পারপেন্ডিকুলার সে হচ্ছে আমাদের b, বেস, আর এই লাইনটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস মানে অতিভুজ। ট্রায়াঙ্গেলটার নাম আমি দিয়ে দিচ্ছি PQ1। এখন ম্যাথমেটিশিয়ানরা বসে চিন্তা করা স্টার্ট করলো, যেহেতু তিনটা সাইড আছে, এই তিনটা সাইডের মধ্যে আমরা কত রকম ভাবে অনুপাত বানাতে পারি, রেশিও কত রকম। কারণ কি বললাম, ট্রিগোনোমেট্রি মানে কি? রেশিও। আলটিমেটলি ট্রিগোনোমেট্রি কথার মানে হচ্ছে কি? রেশিও। তো রেশিও বানাতে গিয়ে ওদের দরকার পড়লো সাইডগুলো। ওরা দেখছে যে কত রকম ভাবে সাইডগুলোর রেশিও বানানো যেতে পারে।
এখানে কি কি রেশিও চলে এসেছে? ফার্স্ট ওরা বললো যে আমি একটা কাজ করি, আমি a এর সাথে h এর একটা রেশিও বানাই। এটা একটা পসিবিলিটি আছে যে আমি লম্বকে নিলাম আর অতিভুজকে নিলাম, এটা একটা হতে পারে। b এর সাথে h এর একটা রেশিও হতে পারে, ভূমির সাথে অতিভুজ। অথবা এটা হতে পারে লম্বর সাথে ভূমি, এই তিনটা রেশিও হতে পারে। অথবা এগুলোর উল্টাটাও হতে পারে, লাইক এরকম হতে পারে উপরে h আছে নিচে a। অথবা এটা হতে পারে যে উপরে h আছে নিচে b। অথবা এটাও হতে পারে যে উপরে b আছে নিচে a। দেখ এই তিনটা সাইড দিয়ে আর কোনো রকম ভাবে নতুন রেশিও বানানো পসিবল না। টোটালি 6টা রেশিও বানানো যেতে পারে, তাই না? তুই ট্রাই করে দেখ, a এর সাথে b হয়ে গেছে, a এর সাথে h এটা হয়ে গেছে, যে কোনোটা দেখবি হয়ে গেছে। এই সবগুলো রেশিওকে একটা একটা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের কাছে রেশিওই 6টা নাম প্রোভাইড করে কোনো টাফ ইস্যু না, বানানো যেতে পারে। তো এই 6টার নাম কি কি? এটাকে নাম দেওয়া হয়েছে সাইন অফ থিটা। থিটা কেন স্যার? যদি আমরা থিটাটাকে এখানে না রাখতাম তাহলে a কে হবে b কে হবে এটার সম্বন্ধে কোনো আইডিয়া আমাদের হতো না। পুরোটা খেলাই কার উপর ডিপেন্ড করছে? থিটা। যদি থিটা না থাকতো মানে অ্যাঙ্গেলটাকে যদি আমি ফিক্স না করতাম তাহলে আমি ডিসাইড করতে পারতাম না যে a মানে পারপেন্ডিকুলারটা লম্বটা কে হবে, এটা লম্ব হবে না এটা লম্ব হবে, তাই না? যদি আমাদের থিটাটা এখানে হতো তাহলে লম্ব কোনটা হতো? Q1 মানে নিচেরটা লম্ব হতো, উল্টা দিকের সাইডটা, এটা আমাদের ভূমি হয়ে যেত। কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখানে a বাই h কে কি বলা হয়েছে? সাইন অফ থিটা, একটা নাম দেওয়া হয়েছে। b বাই h কে কি বলা হয়েছে? কোসাইন অফ থিটা, ঠিক আছে? কোসাইন অফ থিটা। a বাই b কে কি বলা হয়েছে? ট্যানজেন্ট অফ থিটা, ট্যানজেন্ট অফ থিটা। যারা ট্রিগোনোমেট্রি মোটামুটি পড়ে রেখেছে তাদের ক্ষেত্রে একটু এরকম হতে পারে যে এরকম নাম তো শুনিনি স্যার, নামটা তো এমন ছিল না, না? হ্যাঁ, ঠিক আছে। এটা কি কি বলা হয়েছে? আচ্ছা, h বাই a এটাকে বলা হয়েছে কোসেকেন্ড অফ থিটা, কোসেকেন্ড অফ থিটা। h বাই b এটাকে নাম দেওয়া হয়েছে সেকেন্ড অফ থিটা, আর এটাকে কোট্যানজেন্ট অফ থিটা। ঠিক আছে? এন্ড এরকম ভাবে নিয়ে রেশিও গুলোকে ইউজ করা স্টার্ট হয়ে গেছিল। এন্ড তাতে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে গিয়ে যারা যারা মানে অ্যাপ্লাই করছিল ইনিশিয়ালি তারা অনেকটা প্রবলেম ফেস করতো। প্রবলেম কি? বারবার সাইন অফ থিটা, কোসাইন অফ থিটা এরকম ভাবে লিখে জিনিসগুলোকে করতে হতো। সেটাকে এই কারণে ইমপ্রোভাইজ করে পরবর্তী সময়ে বলা হয়েছে যে না, আমি এত বড় নাম আমরা বারবার লিখতে পারবো না। আমরা পলিনোমিয়ালস পড়েছি, পলিনোমিয়ালস এর মধ্যে যখন আমরা এরকম বলতাম যে পলিনোমিয়াল অফ x, এত বড় স্টেটমেন্টটাকে আমরা শর্টলি এরকম ভাবে লিখতাম, মনে আছে? p অফ x, p স্ট্যান্ডস ফর পলিনোমিয়াল আর x টা হচ্ছে যার রেসপেক্টে পলিনোমিয়ালটাকে বানানো হচ্ছে। সো p অফ x আলটিমেটলি কমপ্লিট স্টেটমেন্টটাকে রিপ্রেজেন্ট করছে। তোমরা বললো কি যে আমি এত বড় বড় স্টেটমেন্ট দিতে পারবো না, এত বড় বড় জিনিস লিখতে পারবো না, এটার কোনো একটা শর্ট নোটেশন দরকার। এন্ড ওইটাকে ইমপ্রুভ করে সাইন অফ থিটা এটাকে সাইন থিটা লেখা হয়েছিল। কি লেখা হয়েছিল? সাইন থিটা। এটার মানে কি? সাইন থিটা কথার মানে কি? যে থিটার রেসপেক্টে আমি একটা ট্রিগোনোমেট্রিক রেশিও নিচ্ছি, অনুপাত নিচ্ছি, যার মধ্যে উপরে কে থাকবে h আর a, নিচে কি থাকবে h, a বাই h। সেকেন্ড কি ছিল? কোসাইন ছিল। তো এখানে কি হয়েছে? সবগুলো থেকে তিনটা করে লেটার নিয়ে তার নাম রাখা হয়েছিল, ঠিক আছে? শুধু লাস্টে কোসেকেন্ডকে নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? যদি আমি এখানে তিনটা লেটারকে কনসিডার করি তাহলে এটা আর এটা সেম হয়ে যাচ্ছে। তখন ওরা ডিসাইড করে যাচ্ছে ঠিক আছে, যেহেতু আমি অড নাম্বার অফ ডিজিট নিচ্ছি, মানে তিনটা করে নিচ্ছি, তো এখানে তিনটা না নিয়ে পাঁচটা নিয়ে নিই। ওরকম ভাবে এটা নেমিং করা হয়েছিল কোসেক, ঠিক আছে? কোসেক থিটা। আচ্ছা, এখানে এটা থেকে বুঝি p আর x এই দুটো কি কোনো আলাদা মিনিং আছে? না, কিন্তু p অফ x সবটার একটা মিনিং। সিমিলারলি sin আলাদা, থিটা আলাদা এমন কিন্তু কোনো নিয়ম নেই। sin and থিটা দুইটা একসাথে কাজ করে, ঠিক আছে?
এটাকে আমরা রিড করার সময় এরকম ভাবে রিড করতাম sin অফ থিটা, বাট এটাকে আস্তে আস্তে ইমপ্রোভাইজ করে sin থিটা বলা স্টার্ট হয়ে গেছে। এটাকে cos অফ থিটা বলা হতো, এটাকে cos থিটা বলা স্টার্ট হয়েছে। এটাকে tan অফ থিটা বলা হতো, এটা tan থিটা। তো যে কোনো কিছুকে যখন আমরা রিড করছি, যখনই আমরা এরকম ভাবে বলবো না যে tan থিটা, এটার মানে কিন্তু এরকম একদমই না যে tan আলাদা থিটা আলাদা, এটা সবটা মিলে একজন, ঠিক আছে? আর এটা মিন কি করছে? মিন করছে এই জিনিসটাকে a বাই, ঠিক আছে? সিমিলারলি sin থিটা কাকে মিন করছে? a বাই h। আর এদেরই ঠিক উল্টোগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে? যদি আমাদেরকে কখনো জিজ্ঞেস করা হয় অথবা যদি মানে আমাদের কোনো দরকার হয় যে আমার sin এর উল্টো টার্মটাকে লিখতে হবে, তাহলে আমরা শর্টলি cosec থিটা লিখতে পারি। যদি আমার cos এর উল্টোটাকে লিখতে হয় দেন sec থিটা, যদি আমার tan এর উল্টোটাকে লিখতে হয় দেন cot থিটা। দ্যাটস ওয়াই যেহেতু সব মানে এই সব কিছু এদের থেকে আসছে, এই তিনটাকে বেসিক ট্রিগোনোমেট্রিক টার্মস বলা হয়। কি বলা হয় স্যার? বেসিক ট্রিগোনোমেট্রিক টার্মস, অথবা আপকামিং টাইমে এটাকে আমরা শুনবো এই নামে টি রেশিওস। টি রেশিওস, রেশিও কেন সেটা রিজন আমি প্রথম থেকে বলে আসছি, কারণ ট্রিগোনোমেট্রি মানেই হচ্ছে কি? রেশিও, অনুপাত, ঠিক আছে? এগুলি হয়ে গেছে। তো আমরা লেখার সময় এরকম ভাবে লিখতে পারি, অথবা শুধু এটাকেও লিখতে পারি sin θ = a h, cos θ = b h, tan θ = a b। এখানে cosec θ h/a, sec h/b, cot b/a হয়ে গেছে। এটা ফাইন। এখন এটার উপর বেস করে NCERT এর কিছু কোশ্চেনকে আমি সলভ করছি। কোশ্চেন আমি লিখে দেব, ঠিক আছে? তারপর এটা সলিউশনটাকে আমি দেখাচ্ছি। তো আমাদের প্রথম কোশ্চেনটা এটা আছে NCERT 8.1 এ। যদিও আমরা যখন স্লাইডের, এটা আমার অ্যাকচুয়ালিতে চ্যানেলে আমি দিচ্ছি, ঠিক আছে, বাট এটা আমার মেইন ভিডিও না। আমার যেরকম ভাবে বাকি ক্লাসেসের লাইক ক্লাস 9 এর এবং 12 এর 11 এর যেগুলো আসছে ওইগুলোতে যেমন স্লাইডের থ্রুতে আসছে, এটারও স্লাইডের ভিডিও হবে, বাট এখন আপাততর জন্য আমি NCERT থেকে কয়েকটা কোশ্চেন করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো NCERT যে ফার্স্ট কোশ্চেনটা আছে এটা এরকম দেওয়া আছে যে বলা আছে একটা ত্রিভুজ আছে ট্রায়াঙ্গেল ABC, যার B তে 90 ডিগ্রি। একটা ত্রিভুজ আছে ABC, এটা যার B পয়েন্টে 90 ডিগ্রি বানানো আছে, ঠিক আছে? তাহলে বাকি দুইটা পয়েন্ট A আর C হয়ে যাবে আমাদের, এটা A, এটা C, ABC বলো। এখন এটার মধ্যে AB এর ভ্যালু দেওয়া আছে 24 সেমি, এটা পারফেক্টলি দেওয়া আছে, কোনো সমস্যা নেই। অঙ্ক শুনে ডান্স করুক, অঙ্কের ভিডিও। আচ্ছা, কই আসতাম জানি? ওই কই আসতাম জানি? BC SC আরে BC ঠিক আছে, AB ওকে। তো AB এর ভ্যালু দেওয়া আছে 24 সেন্টিমিটার, এটার মধ্যে কোনো অনুপাত কিছু দেওয়া নেই, কোনো রেশিও দেওয়া নেই। AB ডাইরেক্টলি 24 সেন্টিমিটার দেওয়া আছে, BC দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে ট্রিগোনোমেট্রি শুরু করার একদম শুরুতেই আমি পিথাগোরাস ডিসকাস করেছিলাম, যাকে ইংলিশে আমরা পাইথাগোরাস বলি, ওইটা ডিসকাস করেছিলাম। এটার রিজল্টটা এখন আমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখো, এটা দেওয়ার পর ওদের কোশ্চেন কি, যে তুমি sin A বের করো, cos A বের করো, sin C বের করো, cos C বের করো। দ্যাট মিন্স একবার ওরা A অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দিচ্ছে, একবার ওরা C অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দিচ্ছে, ঠিক আছে? দুইটা কেসেই আমাদের তিনটা সাইড জানা থাকতে হবে, তিনটা বাহু জানা থাকতে হবে। তার মধ্যে শুধু কয়টা বাহু জানা আছে? দুইটা, AB আর BC। কোনটা লাগবে আমাদের তাহলে? AC লাগবে। ফাইন। এখান থেকে আমরা একটু বাকি সাইডগুলো বের মানে বাকি সাইডটা আগে একটু বের করে নিই, ঠিক আছে? যেগুলো কিভাবে আমরা সলভ করব একদম ফুল প্রসেস সহ দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে গিভেন, বাংলাতে প্রদত্ত বলা হয় এটাকে, লিখে যেগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নাও। কি কি দেওয়া আছে? AB দেওয়া আছে কত? 24 সেন্টিমিটার, আর BC কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। নিচে গিয়ে therefore আমরা অত লিখবো না যে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, এসব কিছু লিখবো না।
বা ইংলিশে আমরা যেটাকে বলতাম থ্রু দ্য প্রপার্টি অফ পাইথাগোরাস, ওইসব কিছু আমরা লিখবো না, সেটা আমরা ক্লাস 9 এ সেরে গেছি। এখন আমরা শুধু ডাইরেক্টলি ওই প্রপার্টিটা লিখে দেব। কি ছিল প্রপার্টি? যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। ঠিক আছে, এখন a মানে কি? পারপেন্ডিকুলার, তাই না? b মানে বেস। তো যদিও এখানে a আর b ভ্যারি করতে পারে, কোনো সমস্যা নেই। এটা কত? 24 স্কয়ার বসালাম, b টা কত? 7 বসালাম আমি, 7 স্কয়ার। আর h টা কত? h তো h ই জানি না আমি। এখন এটা ক্যালকুলেশন লাগাই একটু। 24 এর স্কয়ার করলে কত হবে? আচ্ছা, এটাকে প্লাস করলে কত হবে বলো? আচ্ছা, 625 ইকুয়ালস টু h স্কয়ার লেখা যে কথা, যদি আমি জিনিসটাকে ঘুরিয়ে লিখি কতটা সেমই হবে। মানে আমি এটাকে এরকমও লিখতে পারি h স্কয়ার ইকুয়ালস টু 625, রাইট? এখান থেকে h টা কত হবে? স্কয়ারটা ওই পাশে গেলে, আচ্ছা নরমালি স্কয়ার যখন আরেক পাশে যায় তখন রুট ওভার হয়, এটা আমরা ক্লাস 9 থেকে 8 থেকে পড়ে এসেছি, এটা আমরা জানি। বাট তার সামনে একটা প্লাস মাইনাসও হয়, এখানে দেওয়া হয়নি কেন? বিকজ অফ আমরা এখানে কি বের করছি? লেংথ। তো লেংথ বের করছি, দৈর্ঘ্য বের করছি, তাই না? আর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, দ্যাটস ওয়াই এখানে h এর যে ভ্যালুটা এসেছে এটা পজিটিভ এসেছে। ঠিক আছে, 625 এর রুট করলে কত হবে বলো? 25। আচ্ছা, যারা জানো না 625 এর রুট 25 কি করে হচ্ছে, তাদের জন্য বলে রাখছি, যে কোনো নাম্বারের রুট ওভার আমরা বের করতে পারি। সিম্পলি এটাকে ফ্যাক্টরাইজ করে দাও, উৎপাদকে ভেঙে দাও। তো 625 কে কি দিয়ে ডিভাইড করবে? 5 দিয়ে। 5 দিয়ে ডিভাইড করলে কত হবে? 5 1 5, 6 থেকে 5 গেলে 1, তারপর 12 হবে। 12 এর মধ্যে কত বার যাবে? 2 টাইমস 5 টু দ্য 10, 12 থেকে -5। তারপর 5 দিয়ে করে দাও 25, 5 দিয়ে করলে 5। প্রত্যেকটা জোড়া থেকে একজন বেরোবে, এটাই রুট ওভারের রুল ছিল। তো এখানে 5 এর কটা জোড়া হচ্ছে? দুইটা জোড়া হচ্ছে, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, তাই না? এই জোড়া থেকে একটা 5 বেরোবে, এই জোড়া থেকে একটা 5 বেরোবে, 5 * 5 20, এইভাবে আসছে। ঠিক আছে, তো আমরা লাস্ট অবধি এইচটাকে বের করে নিলাম কত? 25 মিটার, সরি সেন্টিমিটার, বলো। এখন এবার আমরা আসবো কোশ্চেন। কোশ্চেন কি ছিল? sin a কত হবে cos a? কোন অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে? a অ্যাঙ্গেলটাকে, জিনিসটাকে বুঝো। a পয়েন্টে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটাকে এখন প্রেফারেন্স দেওয়া হচ্ছে। দেখ, a পয়েন্টে যে অ্যাঙ্গেলটা, ওটাকে a নাম দেওয়া হচ্ছে, ঠিক আছে? a এর জাস্ট উল্টা দিকে যে থাকবে, মানে তুমি যাকে অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে প্রেফারেন্স দিচ্ছ, তার ঠিক উল্টা দিকে যে আছে, সে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বা অ্যালটিটিউড। এখন আমি অ্যালটিটিউডটাকে স্মলে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ ওরা অলরেডি ABC ইউজ করে নিয়েছে, দ্যাটস ওয়াই আমি আমাদের নামটাকেও ফিক্স রাখলাম, আর মানে কোনো চেঞ্জ করলাম না, আর আমার রিপ্রেজেন্টেশনটাও হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের a, সে কার সাথে 90 বানাচ্ছে? এটার সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের b, আর এটা তো অলরেডি আমাদের কি হয়ে যাবে? h, a b h হয়ে গেল। এখন তুই আয়, একটা একটা করে আমরা রেশিও বের করি, ঠিক আছে? প্রথম আসছে আমরা sin a, ট্রায়াঙ্গেলটাকে আমি আবার বানিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে? এখানে আমাদের a অ্যাঙ্গেলটা ছিল, এটা a পয়েন্ট ছিল, এটা b, এটা c ছিল। তো a এর জাস্ট উল্টা দিকে এটা হচ্ছে আমাদের a সাইড, এটা হচ্ছে আমাদের b সাইড, এটা হচ্ছে আমাদের h সাইড। এটা কত ছিল স্যার? 7 সেন্টিমিটার। এটা ছিল আমাদের 24 সেন্টিমিটার, আর এটা ছিল আমাদের কত ছিল? 25 সেন্টিমিটার, তাই না? এই লাইনগুলো আমরা বের করে নিয়েছি। sin মানে k বাই k। তো এই ক্ষেত্রে এটাকে, এটা h টা কোনটা? এটা আমরা প্রপার্টিটাকে লিখছি a বাই h, নাকি? তো এই ক্ষেত্রে এটা কে হবে? 7। আচ্ছা, এখানে কিন্তু কোনো একক হবে না, কোনো ইউনিট হবে না, সেন্টিমিটার আমরা লিখতে পারবো না, কারণ অনুপাতের কখনো কোনো ইউনিট হয় না, রেশিওর কোনো ইউনিট হয় না, তাই না? 7 বসবে, আর নিচে কত বসবে? 25। তো এটা হয়ে গেল sin a, এক নাম্বারটা করছিলাম। হ্যাঁ, নেক্সট কি জিজ্ঞেস করা হয়েছিল? cos a। তো cos এটা কি হবে? cos মানে কি বাই কি? b বাই h, তাই না? তো এখানে b টা কি? কত? 24 বসালাম 24। h টা কে স্যার?
25 বাস তোমার হয়ে গেছে sin a পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এটা আমরা ফার্স্ট কোশ্চেন সলভ করছি, তার জন্য হয়তোবা একটা কোশ্চেন একটু টাইম লাগছে, বাট এরপরে যে কোশ্চেনগুলো এগুলি জলের মতন তরল হয়ে যায়। ঠিক আছে, ওকে। এখন যখন আমরা এ অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দিচ্ছিলাম তখন এ এর উল্টা দিকের সাইডটা আমাদের পারপেন্ডিকুলার ছিল। এবার তোকে নেক্সট কোশ্চেনটা যেটা জিজ্ঞেস করা হয়েছে দ্যাট ওয়াজ সাইন সি, তাই না? তার মানে এখানে কোন অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে? সি অ্যাঙ্গেলটাকে। তো আমি আমাদের অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করছি। এখন আমাদের ফোকাস এখানে থাকবে না, এখানে থাকবে না, এখন কোথায় থাকবে? সি তে থাকবে। আর যে অ্যাঙ্গেলটাকে তুমি প্রেফারেন্স দেবে তার ঠিক উল্টা দিকের সাইডটা তোমার জন্য হয়ে যাবে পারপেন্ডিকুলার, মানে এ হয়ে যাবে। তো তুমি এটাকে চেঞ্জ করে দাও, এখন তোমার এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি, আর এইচ অলওয়েজ ফিক্স। মনে রাখবে এ আর বি চেঞ্জ হয়, এইচটা অলওয়েজ ফিক্স থাকে। ঠিক আছে, সাইন মানে কি বাই কি? এ বাই এইচ। ঠিক আছে, তো এখানে এটাকে 24, এইচটাকে 25, ডান। cos c তে চলে আসি, cos c, cos মানে কি বাই কি? b বাই h। তো b বাই h, b কত স্যার? 7, আর h কত? 25, ডান। তো এনসিইআরটি সেকেন্ড যে কোশ্চেনটা এটা এরকম দেওয়া আছে, tan p - cot r এর ভ্যালু জিজ্ঞেস করেছে, এটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে ওরা। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো ট্রায়াঙ্গেলটার মধ্যে দুইটা সাইড গিভেন আছে, পি আর টা আমরা জানি, সরি পি কিউ টা আমরা জানি, পি আর টা আমরা জানি, কিউ আর টা মিসিং আছে, তাই না? তো আমাদের প্রথম মানে ট্রিগোনোমেট্রির দিকে ফোকাস করার আগে আমাদের একটু ট্রায়াঙ্গেলটার দিকে ফোকাস করতে হবে, আমাদের এই থার্ড সাইডটা বের করতে হবে আগে, তাই না? তো জেনারেলি আমরা তো কি করি, এটাকে এ ধরি, এটাকে বি, এটাকে এইচ, এরকম ভাবে কনসিডার করি, যদিও এটা টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে, বাট জেনারেলি আমরা এরকম ভাবে কনসিডার করি, তাই না? যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো ফার্স্টে আমরা একটু এদের ইনফরমেশনগুলি লিখে নিই। এখানে এ সাইডটা মানে প্রথম সাইডটা কেটা পি কিউ, তো পি কিউ সাইডটাকে নিলাম আমরা, কত আছে? 12 সেন্টিমিটার। ঠিক আছে, এন্ড পি আর গিভেন আছে, পি আর টা কত দেওয়া আছে? 13 সেন্টিমিটার। आंसर লিখে দিই, 13 সেন্টিমিটার। আচ্ছা, তো देयरफॉर আমাদের প্রপার্টি কি ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কার স্কয়ার? h স্কয়ার। এখন এটার মধ্যে তোমরা a টা জানো কত? 12, বসালাম 12 তার স্কয়ার, b জানি না রেখে দিলাম, h কত? 13 এর স্কয়ার বসালাম। এখান থেকে b স্কয়ার ইকুয়ালস টু 13 স্কয়ার মাইনাস প্লাস এর 12 স্কয়ার বসে গেলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস এর 12 স্কয়ার। এখন এই জায়গাটায় এসে ম্যাক্সিমামরা কি করবে? 13 এর স্কয়ার বসাবে, 12 এর স্কয়ার বসাবে, তাই না? তারপর স্কয়ারটা ওই পাশে নিয়ে রুট ওভার করবে। আচ্ছা, রুট ওভারটা তো আমাদের করতেই হবে, এটা তো ম্যান্ডেটরি। কিন্তু ভেতরের পোরশনটাকে ক্যালকুলেট করার, দেখো এখানে নাম্বার ছোট হয়, তবে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে। 13 স্কয়ার কত হয়? 169। 12 স্কয়ার কত হয়? 144। বাট যদি এটা 13 না হয় 113 হতো, আর যদি এটা 12 না হয় 112 হতো, তখন জীবন জাহান্নাম হতো, তাই না? কারণ তখন 113 স্কয়ার বসে বসে বের করতে হতো, আর এক্সামে, ফাইনাল এক্সামের মধ্যে ক্যালকুলেটর অ্যালাউড হবে না। তো আমাদের জানতে হবে এটা একটা শর্টকাট। শর্টকাট কি? সিম্পলি এটার মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগিয়ে দে। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগিয়ে দে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি ছিল স্যার? a প্লাস b মাইনাস b। কতটুকু ক্যালকুলেশন আমরা মনে মনে করতে পারবো যে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাট ইজ a প্লাস b ইনটু a মাইনাস b করি, তাহলে এই প্লাসের রেজাল্ট আর মাইনাসের রেজাল্টটা কত সেটা আমরা মনে মনে করতে পারবো, তাই না? এখানে a কে, a এর জায়গাতে কি আছে? 13। b এর জায়গাতে কি আছে? 12। তো 13 প্লাস 12 একবার হবে a প্লাস b, তারপর 13 মাইনাস 12 আবার হবে a মাইনাস b, এরপর এদেরকে আমরা ইনটু করব। এবার তো একটু ক্যালকুলেট করে দেখ, 13 প্লাস 12 করলে কত হবে? 25 হয়ে গেছে, ইনটু 13 মাইনাস 12 করলে 1। দেখ রুট ওভার কত ইজিলি চলে এসেছে। 25 এর রুট কত? আচ্ছা 25 ইনটু 1 মানে কত? 25, আর এর রুট করলে হলো 5। শেষ। এখানে তো সেমি বসাবো না আমরা, এখানে সেমি বসাবো না কেন? কারণ এখানে আমরা ইকুয়েশনটাকে সলভ করছি।
এটা সলভ করার পরে লাস্টে গিয়ে therefore লাগাবো, তারপর বলবো যে b ইকুয়ালস টু, অথবা b না লিখে এটা যে নামটা এটা লিখে দে, কারণ b টা তো চেঞ্জ হবে তাই না, qr এটা কত 5 সেমি, তো এই সাইডটা আমরা পেয়ে নিলাম কত 5 সেমি, তাই না। এখন ওদের যা কোশ্চেন আছে সব কোশ্চেনের আনসার আমাদের কাছে আছে, হ্যাঁ। এখন ওদের কোশ্চেন ছিল কি, যে 10p নিচে গিয়ে লিখে নিও, আমি এখানে সাইডে দেখাচ্ছি কি ছিল, 10p minus cot r, 10p minus cot r। 10 এর জন্য ওরা কোন অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দিচ্ছে, 10 এর জন্য p অ্যাঙ্গেলটাকে, তো p অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, p পয়েন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। p এর ঠিক উল্টা দিকে যে সাইডটা হবে, যখন তুমি p কে প্রেফারেন্স দেবে তখন p এর জাস্ট উল্টা দিকের সাইডটা হবে তোমার জন্য a, দ্যাট মিন্স p এর রেসপেক্টে এটা হয়ে যাবে আমাদের a, এটা হয়ে যাবে আমাদের b। এই দুজনের মধ্যেই কেউ একজন a কেউ একজন b হবে, ঠিক তাই না, ওটা ডিপেন্ড করছে তুমি কোন অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দিচ্ছ, ঠিক আছে। এখন 10 মানে কি বাই কি বলো, ab, a বাই b, তাই না। তো উপরে হচ্ছে a, নিচে হচ্ছে b। আগে এটাকে একটু বসিয়ে নিই, এই ক্ষেত্রে a টা কত 5 বসালাম, b টা কত 12 বসালাম, হয়ে গেছে মাইনাস। এখন আসি r এ, এখন আমার প্রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, তাই না। এখন আমার ফোকাস কোথায় থাকবে, আর এই পয়েন্টে ফোকাস আমার এই অ্যাঙ্গেলটাতে, তো আর এর জাস্ট উল্টা দিকে যে সাইডটা আছে সে হয়ে যাবে তোর জন্য a, আর সে যার সাথে 90 বানাচ্ছে সে হয়ে যাবে তোর জন্য b, তাই না। তো cot মানে কি বাই কি, b বাই a, b বাই a। তো এখানে b টা কি হবে 5, a টা কি হবে 12, তো এটাও 5 বাই 12, এটাও 5 বাই 12, একজন প্লাস একজন মাইনাস ক্যান্সেল করে দাও 0। হয়ে আছে, হরে দি ভিডিওটাকে পজ করে লিখে নাও। তো চলে এসেছি আমরা থার্ড নাম্বার কোশ্চেনটাকে নিয়ে। থার্ড কোশ্চেনটাকে কি বলেছে, বললো সাইন এ। আচ্ছা, এই ধরনের কোশ্চেন এক্সামে জিজ্ঞেস করার চান্সেস খুব হাই থাকে, মানে স্কুল লেভেল এক্সামস গুলোর মধ্যে, বোর্ড লেভেলের মধ্যে এগুলোকে তেমন বেশি একটা পাত্তা দেওয়া হয় না, ঠিক আছে। স্কুল লেভেলের মধ্যে এই ধরনের কোশ্চেনকে জিজ্ঞেস করার খুব চান্সেস থাকে। আচ্ছা, আগের গুলো আর এটার মধ্যে ডিফারেন্স কি, আগের গুলোর মধ্যে ওরা ট্রায়াঙ্গেল বানিয়ে দিয়েছে, রেশিওটাকে আমাদের বের করতে হয়েছে, অনুপাতটাকে আমাদের বের করতে হয়েছে। এখানে ওরা তোকে অনুপাতটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, জিজ্ঞেস করছে যে ওরা কি হবে, মানে cos a tan a এগুলো কি হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কি করব, একটা রাফ ট্রায়াঙ্গেল বানাবো, একটা ট্রায়াঙ্গেল বানাবো। আচ্ছা, এই রাফ মানে কিন্তু খাতার অন্য পেজে না, এই সেম সলিউশনের মধ্যেই বানাবো আর কি, ঠিক আছে। কোনো একটা অ্যাকিউট অ্যাঙ্গেল মার্ক করব। এবার অ্যাকিউট অ্যাঙ্গেল তুই তোর সুবিধা মতো করতে পারিস, আমরা জেনারেলি নিচের যে কোণটা আছে এটা কি সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে অ্যাজিউম করে নিই। জেনারেলি আমরা এখানে অ্যাঙ্গেলের জায়গাটাতে থিটা রাখি, ওরা এখানে কি ইউজ করেছে, a ইউজ করেছে, দেখ এখানেও a লাগিয়েছে, এখানেও a, এখানেও a, ঠিক আছে। তো আমরাও অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে a কে লাগালাম, সূক্ষ্মকোণটাকে ধরা হয়ে গেছে। এখন a এর জাস্ট উল্টো দিকে যে আছে সে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, সে যার সাথে 90 বানাচ্ছে সে হচ্ছে আমাদের বেস, আর এই যে তেরা লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের হাইপোটেনিস, তেরা লাইন। আচ্ছা, ঘটনা হচ্ছে যেহেতু এটা একটা অনুপাত, তো আমরা বাবা ছেলের অনুপাত জানি, যে বাবা আর ছেলের এজের অনুপাত যদি 5:2 হয়, তাহলে কি এটা কোনোভাবে পসিবল যে 5 বছরের বাবার 2 বছরের ছেলে? এটা প্র্যাকটিক্যালি কোনোদিনও, মানে বায়োলজিক্যালি কোনোদিনও পসিবল না। তার মানে বেসিক্যালি অনুপাত যখন আমরা বানাই কোনো কিছু, কোনো রেশিও যখন আমরা ফর্ম করি, তখন তার মধ্যে কোনো না কোনো একটা নাম্বার থাকে যেটা কাটা হয়ে যায়। কথার মানেটা হচ্ছে এটা, এটাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারি, ভগ্নাংশ আকারে। এটাকে ভগ্নাংশ আকারে লিখলে কি হবে, উপরে 5 থাকবে, নিচে 2। তো যদি আমি বলি যে 50 ইয়ার্স এর কোন একজন ফাদারের, বাবার 20 ইয়ার্স এর একটা ছেলে আছে,
সেটা পসিবল? Yes. সেটা পসিবল। আচ্ছা এখানে কি হচ্ছে দেখ 5 মানে 50 কে আমরা চাইলে 5 into 10 লিখতে পারি, 20 কে আমরা চাইলে 2 into 10 লিখতে পারি। এখন এই যে কমন নাম্বারটা আছে সেটাকে আমরা ক্যান্সেল করছি এন্ড আমাদের রেশিওটা আসছে কত? 5/2. তার মানে এখানে যে অনুপাতটা ক্রিয়েট হচ্ছে এই অনুপাতটা কোনো অরিজিনাল ভ্যালু ছিল যেটাকে ক্যান্সেল আউট করার পরে অনুপাতটা বানানো হয়েছে। দ্যাটস ওয়াই যখনই আমরা এখন দেখ এখানে আমি 50 আর 20 সেটা অ্যাজিউম করেছি আমরা শিওর না, তাই না? এটা 50 আর 20 না হয়ে এরকম হতে পারে যে 40 ইয়ার্স এর কোনো একজন ফাদার আর ধর 16 ইয়ার্স এর কোনো একজন সান, এটা হতে পারে। তুই যদি এটাকে 8 দিয়ে ক্যান্সেল করিস কত হবে? 5। 8 দিয়ে ক্যান্সেল করলে কত হবে? 2. 2। আবার আসছে 5:2, 5:2 চলে আসছে। তার মানে এই ক্ষেত্রে কত দিয়ে কাটাকাটি হয়েছিল? 8 দিয়ে। এখানে কত দিয়ে কাটাকাটি হয়েছে? 10 দিয়ে। তো যাই কাটা যাচ্ছে সেটা কমন মানে দুইটা জায়গাতেই সেম আসছে, তাই না? সেম জিনিসকে আমরা কাটছি। তো সেম কারণে যখনই আমরা অনুপাত থেকে অরিজিনাল ভ্যালুতে আসি, অনুপাত থেকে যখন আমরা অরিজিনাল ভ্যালুতে আসি, যেহেতু আমরা কনফার্ম না যে কত কাটা যাবে, দ্যাটস ওয়াই আমরা অরিজিনাল ভ্যালুটাকে ধরার সময় কোন একটা কনস্ট্যান্ট মানে কোন একটা কোএফিশিয়েন্ট লাগিয়ে দিই। অনেকে এটাকে 5k 2k এরকম ভাবে ধরে, অনেকে 5x 2x এরকম ভাবে ধরে, তাই না? এগুলো আমরা ক্লাস 8 থেকে করে আসছি অনুপাতের এই অঙ্কগুলো, তাই না? এখানেও কিন্তু একটা অনুপাত তৈরি হচ্ছে, এখানে একটা অনুপাত তৈরি হচ্ছে 3/4, তাই না? আমরা কি করব? ফার্স্টে যেটা দেওয়া আছে সেটাকে তুলে নেব, এগুলোকে সরিয়ে দিই, এটা বোঝার জন্য ছিল, ঠিক আছে? আচ্ছা গিভেন ছিল কি আমাদের কাছে যে sin a ইকুয়ালস টু কত? 3/4। আর আমরা এটা জানি যে sin মানে k বাই k, a বাই h, a বাই h, তাই না? তো আমরা এটাকে যখন ধরবো মানে a আর h এর ভ্যালুগুলোকে যখন ধরবো তখন আমরা এরকম ভাবে লিখব যে a ইকুয়ালস টু 3 লিখবো না, শুধু 3 এর সাথে কিছু একটা লাগিয়ে দেব 3 কে। b ইকুয়াল h ইকুয়ালস টু নিচেটা তো h, h এর ভ্যালুটা কার সাথে সমান করব আমরা? 4 এর সাথে কম্পেয়ার করছি আর কি। a এর জায়গাতে 3 আছে, h এর জায়গাতে কত? 4 আছে। তো a এর ভ্যালুটাকে আমরা শুধু 3 লিখব না, 3 এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট লাগিয়ে দেব। h এর ভ্যালুটাকে শুধু আমরা 4 লিখব না, 4 এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট লাগিয়ে দেব। হলো? এরপর আমাদের দেখ ওইখানেও আমাদের থার্ড সাইডের দরকার, এখানেও আমাদের থার্ড সাইডের দরকার। থার্ড সাইড আমাদের লাগবে। তো এখানে a আছে আমাদের কাছে, h আছে, b লাগবে। লাগাবো আমরা পিথাগোরাস। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। এটা কে স্যার? 3k. 3k তার স্কয়ার। b টা কে স্যার? 4. জানি না, তার স্কয়ার। h টা কে স্যার? 4k. 4k। ঠিক আছে, স্কয়ারটা লাগিয়ে দাও। তো 3 স্কয়ার করলে 9 হবে, k স্কয়ার করলে তো k স্কয়ারই থাকবে। b স্কয়ার স্যার জানি না, 4k স্কয়ার, এটার করলে 16 আর k স্কয়ার। আচ্ছা অনেকে এরকম করে 4 এর স্কয়ারটা করে k স্কয়ারটা করতে ভুলে যায়, বা k স্কয়ার করে 4 এর স্কয়ার করতে ভুলে যায়। তুমি যদি ভুলে যাও ওরা কিন্তু নাম্বার দিতে ভুলে যাবে। সো ডোন্ট ট্রাই টু ফরগেট, মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? যখনই আমরা স্কয়ার করব তখন দুজনেরই স্কয়ার হবে, এটারও হবে এটারও হবে, ঠিক আছে? এখন b স্কয়ারটাকে রাখলাম আমরা। 9k স্কয়ারের সাইনটা কি আছে স্যার? Plus. প্লাস, ওই পাশে গেলে কি হবে? Plus. মাইনাস। তো 16k স্কয়ার মাইনাস 9k স্কয়ার। এখান থেকে আমি b টাকে বের করব। তো স্কয়ারটা ওই পাশে যাবে মানে কি? রুট। লাগালাম রুট। 16k স্কয়ার থেকে 9k স্কয়ার বাদ গেলে কত থাকবে? 7k স্কয়ার। এখানে আবার অনেকে প্রবলেম ফেস করে এরকম ধরনের সিচুয়েশনে। প্রবলেমের কিছু নেই, সিম্পল জিনিস। যখন এমন টাইপের সিচুয়েশন হবে যে 7 এন্ড সামথিং প্রোডাক্ট ফর্মে আছে, দুটো নাম্বার যখন প্রোডাক্ট ফর্মে আছে, তখন আমরা দুইটার জন্য রুট ওভারটাকে পার্ট করে দেব। তো প্রথম 7 এর জন্য রুট ওভার পার্ট করলে তো রুট 7 থাকবে। হলো? k স্কয়ারের জন্য যখন তুই রুটটাকে পার্ট করবি তখন স্কয়ারের সাথে মনে রাখবি স্যার, যখনই কোনো নাম্বারের স্কয়ারের সাথে রুট থাকে তখন স্কয়ারের রুট সরে যায়, থাকবে কি आंसर x। ঠিক আছে? ক্লাসে যেটা ইউজ করি সেটা এখানে ইউজ করা যাচ্ছে না। তো স্কয়ারের সাথে রুট চলে যাবে, থাকবে কি বাকি? x। ঠিক আছে? এখানে কি হবে? k স্কয়ারের রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি বাকি? আচ্ছা আমাদের টার্গেট কি ছিল? cos a আর tan a বের করা, তাই না? তো ফার্স্টে আমরা cos a তে আসছি, cos a
cos এটা কি হবে cos মানে কি বাই কি b বাই h b বাই h b কত এখন মাত্র বের করলাম √7 কি তাই না √7 k h কত 4k ছিল 4k k k ক্যান্সেল এন্ড তোমার आंसर চলে এলো কত √7/4 সেম ভাবে যদি আমরা ওইটা বের করি tan a tan মানে কেডা বাই কেডা a বাই b a কত 3k b কত √7 k k ক্যান্সেল এন্ড তোমার आंसर হচ্ছে কত 3/, ঠিক আছে। তো আজকে থিওরির সাথে আমরা এই কয়েকটা কোশ্চেনই করলাম, বাকি আমরা যখন বাকি মানে স্লাইডসে আসবো তখন আমরা ফুল চ্যাপ্টারটাকে কভার করব। তো আজকের জন্য আমরা ক্লাসটাকে এখানেই স্টপ করছি। তো কানেক্টেড থাকো এন্ড ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।